স্যার রেকর্ডিং অন করেননি। ওকে, Recording in progress. এর আগের ক্লাসে আমরা কুলম্বস ল এন্ড ক্যাপাসিটেন্স এই দুই চ্যাপ্টার মিলিয়ে যে ওয়ার্কশিটটা ছিল সেই ওয়ার্কশিটটা সলভ করেছিলাম, তাই তো? আর এই কুলম্বস ল এবং ক্যাপাসিটেন্সের উপর কিন্তু নেক্সট উইকে পরীক্ষা, দ্যাট মিন্স কামিং স্যাটারডেতে। ওকে, আর অলরেডি তোমরা তো নোটিস পেয়েছো এখন থেকে P5টা স্যাটারডেতেই হবে অফলাইন, আর P4 দুইটা নর্মালি অনলাইনেই হতে থাকবে। আজকে তাহলে আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করব, অসিলেশন। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার আমাদের কোর্স কি ডিসেম্বরে শেষ হয়ে যাবে? মানে সিলেবাস? হ্যাঁ স্যার, P4। P4 সিলেবাস ডিসেম্বরের মধ্যে শেষ হবে, তারপর মক শুরু করব। ফার্স্টে টপিক্যাল মক, তারপর ফুল মক আর কোশ্চেন পেপার সলভিং। মানে পড়া ডিসেম্বরের মধ্যে তো শেষ করতেই হবে। ডিসেম্বরের মধ্যে পড়া শেষ করতে হবে, এটা মাস্ট। সেপ্টেম্বর তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর শেষ হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু অলমোস্ট মানে অসিলেশন শেষ হয়ে গেলে মোটামুটি হাফ হয়ে যাবে সিলেবাসে। তোমাদের তো লাগ ভালো, নিউ সিলেবাসে তো অনেক চ্যাপ্টার কমিয়ে দিয়েছে, বড় বড় দুইটা চ্যাপ্টার একদম বাদ দিয়ে দিয়েছে। তোমরা লাকি এই দিক থেকে, এখন পর্যন্ত কোনো পাবলিক এক্সাম না দিয়ে তোমরা ও লেভেল রেজাল্ট পেয়েছো, এএস এর রেজাল্ট পেয়েছো, আবার A2টা নিউ সিলেবাসে দিবে, সেখানে কিন্তু বেশ কিছু চ্যাপ্টার কমিয়ে ফেলা হয়েছে। অনেক বড় বড় এবং বাজে দুইটা চ্যাপ্টার কমাইছে, কমিউনিকেশন আর হচ্ছে ইলেকট্রনিক্স, খুবই বাজে ছিল ওই দুইটা চ্যাপ্টার। ওকে, তাই এখন অনেক ভালো হয়েছে, এখন এত কঠিন কোনো টপিক আর নাই ও লেভেল মানে A2তে। আগে অনেক কঠিন কঠিন টপিক ছিল। ওকে, তাহলে আজকে আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করব, অসিলেশন। এই একটা চ্যাপ্টার থেকে একটা ফুল কোশ্চেন এক্সামে আসে, তবে এই অসিলেশনটা কিন্তু সার্কুলার মোশনের সাথে অনেকটাই রিলেটেড। সার্কুলার মোশনের অনেক কিছুই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল এই অসিলেশনের সময়। অসিলেশনস, অসিলেশনস কথাটার মানে হচ্ছে, নরমালি যদি আমরা তোমাকে অসিলেশনের এক্সাম্পল দিতে চাই তাহলে সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে পেন্ডুলাম। তাহলে পেন্ডুলামের মোশন তো পিরিয়ডিক মোশন। নরমালি যদি আমরা পিরিয়ডিক মোশনের কথা চিন্তা করি, পেন্ডুলাম কিভাবে ইয়ে হয়, জাস্ট একটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে যদি আমরা পেন্ডুলামটাকে রিলিজ করি, তাহলে সে অন্য সাইডে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যায় এবং আবার এই জায়গায় ব্যাক করে, এই যে মনে করো যাচ্ছে আবার ব্যাক করতেছে, এবং এভাবেই কিন্তু সে মুভ করতে থাকে। আর এই ধরনের মোশন কি মানে একটা স্পেসিফিক টাইম পর পর সে আবার আগের জায়গায় ব্যাক করে আসে, তাহলে এই মোশনটাকে কিন্তু আমরা অসিলেশন বলবো। আবার ধরো কোন একটা অবজেক্ট যদি সার্কুলারলি মুভ করতে থাকে, সেও তো একটা স্পেসিফিক টাইম পর পর আবার সেম জায়গায় ব্যাক করে আসে, যেরকম আর্থ তার ওন এক্সিসের সারাউন্ডিং এরকম ভাবে সার্কুলারলি মুভ করতেছে, এটা কিন্তু অসিলেশন না। এটাও কিন্তু একটা স্পেসিফিক টাইম পর পর সে আবার আগের জায়গায় ব্যাক করতেছে, এটাও সেম একটা স্পেসিফিক টাইম পর পর সে আবার আগের জায়গায় ব্যাক করে আসতেছে। বাট এই দুইটা মোশনের মধ্যে ডিফারেন্স আছে। এই ফার্স্ট যে পেন্ডুলামের মোশনটা হচ্ছে অসিলেশন, বাট এই আর্থ যে তার ওন এক্সিসে মুভ করতেছে এবং একটা স্পেসিফিক টাইম পর পর আবার আগের জায়গায় ব্যাক করতেছে, দুইটাই তো পিরিয়ডিক মোশন। মানে তার একটা স্পেসিফিক টাইম পিরিয়ড আছে, একটা স্পেসিফিক টাইম পর পর সে আগের জায়গায় ব্যাক করে আসে, তাই দুইটাই কিন্তু বেসিক্যালি পিরিয়ডিক মোশন, কিন্তু নিচেরটা হচ্ছে সার্কুলার মোশন আর উপরেরটা হচ্ছে অসিলেশন। তাহলে অসিলেশন হতে হলে সে কিন্তু তার একটা মানে ব্যাপারটা যা হয়, যদি আমরা এই পেন্ডুলামটার একদম সেন্টার পয়েন্ট চিন্তা করি, দেখো অসিলেশনের ক্ষেত্রে ব্যাপারটা কি, সার্কুলার মোশনের ক্ষেত্রে তো জাস্ট সে একটা ডাইরেকশনে মুভ করে আবার এই জায়গায় ব্যাক করে আসতেছে, কিন্তু অসিলেশনে কি হচ্ছে, সে একদিকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাচ্ছে আবার সেন্ট্রালে ব্যাক করতেছে,
দেন সেন্ট্রাল থেকে অন্য সাইডে সে আবার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাচ্ছে এবং আবার সেন্ট্রালে ব্যাক করে আসতেছে। ঠিক আছে, তাই অসিলেশন এবং সার্কুলার মোশনের মধ্যে কিন্তু একটা বড় ডিফারেন্স আছে, আবার সিমিলারিটিস আছে। দুইটাই কিন্তু পিরিয়ডিক মোশন, মানে দুইটারই পিরিয়ড আছে, দ্যাট মিনস টাইম পিরিয়ড আছে। দিস মিনস টাইম ফর ওয়ান কমপ্লিট অসিলেশন, আর এটার ক্ষেত্রে আমরা বলি টাইম ফর ওয়ান কমপ্লিট রেভলিউশন অর রোটেশন। দুইটাই পিরিয়ড, একটা স্পেসিফিক টাইম পর পর সে আগের জায়গায় ব্যাক করে আসে, বাট নিচেরটা অসিলেশন না। তাহলে অসিলেশন হতে হলে সে সেন্ট্রাল থেকে যে কোনো একদিকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাবে, আবার ব্যাক করবে, আবার অন্য সাইডে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাবে, আবার ব্যাক করবে। তাহলে এরকম অসিলেশনের আমরা অনেক এক্সাম্পল দিতে পারি, লাইক পেন্ডুলামের মোশনটা অসিলেশন, ম্যাস স্প্রিং সিস্টেমের মোশনটা অসিলেশন। ধরো একটা লাউড স্পিকারের যে পেপার কোনটার মোশনটাও কিন্তু অসিলেশন, পেপার কোনের মোশনটাও কিন্তু অসিলেশন লাউড স্পিকারের। ঠিক আছে, ঠিক সেরকমই মনে করো বার্ডের যে উইং, এই উইং এর মোশনটাও কিন্তু অসিলেশন। আবার আর্থকুয়েকের সময় যে মোশনটা হয়, বিল্ডিং যে মুভ করে, সেটাও কিন্তু অসিলেশন। ওকে, তাহলে অসিলেশনের অনেক এক্সাম্পল আমরা এরকম ভাবে দিতে পারি। ওকে, কিছু এক্সাম্পল আমরা একটু লিখে রাখি যে কোনগুলোকে আমরা অসিলেশন বলবো। পেন্ডুলাম হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেস্ট এক্সাম্পল, যে পেন্ডুলামের মোশন অবভিয়াসলি অসিলেশন। বাট আর্থ তার ওন এক্সিসে সারাউন্ডিং রোটেট করতেছে এবং সে সানের সারাউন্ডিং রোটেট করতেছে, আবার মুন আর্থের সারাউন্ডিং রোটেট করতেছে, সেগুলো কিন্তু অসিলেশন না। অসিলেশন হতে হলে দেখো বোথ সাইডে, সে তার সেন্ট্রাল থেকে বোথ সাইডে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যায় ব্যাক করে, আবার আসে ব্যাক করে। তাহলে একটা কমপ্লিট অসিলেশন মানে সেন্ট্রাল থেকে সে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাবে, আবার ব্যাক করবে, দেন সে অন্য ডাইরেকশনে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাবে, আবার ব্যাক করবে। দিস ইজ মিনস আ কমপ্লিট অসিলেশন। আর একটা কমপ্লিট অসিলেশনের টাইমকে আমরা বলি পিরিয়ড। তাই অসিলেশন ব্যাপারটা কি, বা কোনটা অসিলেশন এবং কোনটা অসিলেশন না, সেটা ক্লিয়ারলি ফাইন্ড করার জন্য এর থেকে ভালো এক্সাম্পল আর কিছু হতে পারে না। আবার এইসব অসিলেশনের মধ্যে কিছু কিছু আছে ফ্রি অসিলেশন, যাদের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, লাইক পেন্ডুলামেরটা। আবার কিছু কিছু আছে ফোর্সড অসিলেশন। তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তো এই পেন্ডুলাম, ম্যাস স্প্রিং সিস্টেম বলো, হ্যাঁ, লাউড স্পিকারের মুভমেন্ট বলো, সবেরই কিন্তু একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, মানে তাদের এই অসিলেশনটাকে আমরা ফ্রি অসিলেশন বলি। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফোর্সড অসিলেশন? এই ফোর্সড অসিলেশন কথাটার মিনিং কি, বা কোনগুলোকে আমরা ফোর্সড অসিলেশন বলবো? লাইক ধরো আমি একটা বাসে বসে আছি, বাসের ইঞ্জিনটা যখন চলে, ইঞ্জিনটা কিন্তু অসিলেট হয়, এবং ইঞ্জিনের সাথে সাথে আমি যে প্যাসেঞ্জার বসে আছি, আমার বডিতেও কিন্তু অসিলেশন হয়। তাহলে এই যে আমি ইঞ্জিন অসিলেট হচ্ছে বলে আমি ওর ভিতরে বসে অসিলেট হচ্ছি, আমার অসিলেশনটা কিন্তু ফোর্সড। আমার এই অসিলেশনের কিন্তু কোনো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নাই। ইঞ্জিনের অসিলেশনের কারণে বাসটা অসিলেট হচ্ছে বলে আমিও বাসের সাথে সাথে অসিলেট হচ্ছি। মানে এখানে বাসের অসিলেশন এবং আমার অসিলেশনটা কিন্তু অসিলেশন, দে আর নট ফ্রি। ওকে, এটাই সবচেয়ে ভালো এক্সাম্পল যে ফোর্সড অসিলেশন ব্যাপারটা কি, এর কোনো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নাই। ওকে, যাক এগুলো এত কিছু না, আমরা জাস্ট অসিলেশনের কিছু এক্সাম্পল একটু লিখে রাখবো যে কোনগুলো অসিলেশন আমরা বলতে পারি। ওকে, যে কোনগুলোকে আমরা অসিলেশন বলবো, কারণ অল পিরিয়ডিক মোশন ইজ নট অসিলেশন। কারণ একটা টাইম পিরিয়ড থাকা মানেই সেটা কিন্তু অসিলেশন না, সেটা সেন্ট্রাল থেকে দুই দিকেই মুভ করতে হবে, সেন্ট্রাল থেকে বোথ সাইডে যেতে হবে, তাহলেই সেটাকে আমরা অসিলেশন বলি। ওকে, তাহলে এক্সাম্পল অফ অসিলেশন আমরা কি কি এক্সাম্পল দিতে পারি? Number 1, a long pendulum, the motion of a long pendulum, Number 1, এটা oscillation obviously, pendulum. Number 2, a mass spring system, a mass spring system, এটা অসিলেশন, এবং অবভিয়াসলি এটারও কিন্তু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, তাই এটাও ফ্রি অসিলেশন। যদি আমরা একটু ড্রয়িং করে দেখতে চাই যে ম্যাস স্প্রিং সিস্টেমটা কেমন থাকে, লাইক ইটস আ টেবল,
এর উপর এখানে একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের সাথে একটা স্প্রিং দিয়ে ট্রলিকে আমরা এখানে বা একটা ম্যাচকে ধরো এরকম ভাবে কানেক্টেড করে দিলাম। এখন এই ম্যাচটাকে যদি জাস্ট আমি যে কোনো একদিকে ডিসপ্লেস করে ছেড়ে দিই তাহলে কিন্তু এরকম অসিলেট হতে থাকবে। তাহলে দেখো এটাও কিন্তু সেন্ট্রাল থেকে একদিকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাবে, আবার সেন্ট্রালে আসবে, দেন অন্য সাইডে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাবে, আবার ওদিকে চলে আসবে। তাহলে এই ম্যাস্পিং সিস্টেমটাও কিন্তু অসিলেশন। পেন্ডুলামেরটা তো অবভিয়াসলি, যেটা ডায়াগ্রাম আমরা পাশে করে রাখছি। আবার হতে পারে পেপার কোনটা, লাইক নাম্বার 3 লাউড স্পিকার কোন বা মুভমেন্ট অফ আ লাউড স্পিকার কোন, মুভমেন্ট of a loud speaker মুভমেন্ট অফ লাউড স্পিকার কোন। ওকে, এটা লাউড স্পিকারের কোণের মুভমেন্টটা কেমন হয়, লাউড স্পিকারের স্ট্রাকচারটা কেমন থাকে, সেগুলো অবশ্য আমরা ও লেভেলসে দেখে আসছিলাম। এরকম একটা সার্কুলার ম্যাগনেট থাকে, যে ম্যাগনেটের এই পাশটায় থাকে একটা কয়েল, এই পাশটায় থাকে একটা কয়েল, যে কয়েলের সাথে আমরা এসি সাপ্লাই কানেক্টেড করি, এসি, আর এই কয়েলটার সাথে এরকম ভাবে একটা পেপার কোন কানেক্টেড থাকে। এই পেপার কোনের ভাইব্রেশনটা কিন্তু এরকম, এই পেপার কোনের ভাইব্রেশনটাও কিন্তু অসিলেশন। ওকে, এটা একবার ফরওয়ার্ড এরকম ব্যাকওয়ার্ড মুভ করে, সেও কিন্তু সেন্ট্রাল থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যায়, আবার ব্যাক করে আসে, আবার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যায়, আবার ব্যাক করে আসে, অন্য সাইডে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যায়, আবার ব্যাক করে আসে। তাহলে পেপার কোনের মোশনটাও কিন্তু অসিলেশন। তাহলে এখানে আমরা 3টা এক্সাম্পল দিলাম, মোশন অফ আ লং পেন্ডুলাম, আ ম্যাচ স্প্রিং সিস্টেম, মুভমেন্ট অফ আ লাউড স্পিকার কোন, এগুলো সবগুলোর কিন্তু অসিলেশনের মধ্যে পড়ে। তাহলে অসিলেশনকে আমরা 2 টাইপস বা 2টা ভাবে একটু ক্লাসিফাই করতে পারি। কিছু ম্যাক্সিমাম অসিলেশনই ফ্রি অসিলেশন, আবার কিছু আছে ফোর্সড। যাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে সেগুলো হচ্ছে ফ্রি অসিলেশন, যেসব অসিলেশনের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নাই সেগুলো হচ্ছে ফোর্সড অসিলেশন। যেটা আমি এক্সাম্পল দিলাম, যে বাসের ইঞ্জিন অসিলেট করতেছে বলে বাসে বসে থেকে আমার বডি অসিলেট করতেছে, এখানে আমার বডির অসিলেশনটা কিন্তু ফোর্সড, আমার কিন্তু কোনো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নাই, আমাকে ফোর্সড করে অসিলেট করা হইতেছে। এই এক্সাম্পলটা যদি মাথায় থাকে তাহলে এক্সামের সময় যদি কোনো একটা এক্সাম্পল দিয়ে ওরা বের করতে বলে যে কোনটা ফোর্সড অসিলেশন আর কোনটা ফ্রি অসিলেশন, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা বের করতে পারবো। দেখো এই লং পেন্ডুলামের মোশনটাও ফ্রি অসিলেশন, এই ম্যাস্পিং সিস্টেমের অসিলেশনটাও ফ্রি অসিলেশন, ওর একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। এই পেপার কোনটার অসিলেশনও কিন্তু ফ্রি অসিলেশন, এদের নিজেদের কিন্তু একটা ফ্রিকোয়েন্সি আছে। তাহলে ফোর্সড অসিলেশন কোনটা, যেটা এক্সাম্পল আমি দিলাম, যে বাসের ইঞ্জিন অসিলেট হইতেছে, ওরটা কিন্তু ওর কিন্তু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, বাট বাসে বসে থেকে আমার বডি যে অসিলেট হইতেছে, আমার বডির ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নাই, তাহলে আমার বডির অসিলেশনটা কিন্তু ফোর্সড অসিলেশন। ব্যাপারটা হচ্ছে এটা এভাবে চিন্তা করতে হবে, যে যে সোর্সের কোনো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নাই সেটা হচ্ছে ফোর্সড অসিলেশন। ক্লিয়ার সবাই? আরো কিছু একটা এক্সাম্পল আমরা দেই, দেখো লিখছে এগুলো ক্লিয়ার করবো? GC for what? এসি, এসি, জিসি না, এটা এসি, Oh, এসি। sorry. ওটাকে ক্লিয়ার করলাম। তাহলে এক্সাম্পল আরো কিছু দেওয়া যেতে পারে। নাম্বার 4, এখানে তো 3টা লিখছিলাম, এই অসিলেশন এক্সাম্পল গুলো ইয়ে রাখো, যে নাহলে আমরা বুঝতে পারবো না যে কোনগুলো অসিলেশন আর কোনগুলো অসিলেশন না। The wing beat of a mosquito.
এটাও কিন্তু অসিলেশন। বা যে কোনো বার্ড, নট অনলি মসকিউটো, তার উইং গুলোর যে বিটটা সেটাও কিন্তু অসিলেশন। নাম্বার 5, the shaking of a building during an earth তাহলে আমরা টোটাল 5টা এক্সাম্পল দিলাম। একটা হচ্ছে পেন্ডুলাম, একটা ম্যাস স্প্রিং সিস্টেম, একটা লাউড স্পিকারের কোনটা, অন্য বললাম দ্য উইং বিট অফ আ মসকিউটো অর এনি বার্ড, দ্য শেকিং অফ আ বিল্ডিং ডিউরিং অ্যান আর্থকোয়াক। তাহলে এই যে এতগুলো আমরা অসিলেশনের কথা বললাম, এখানে কোন অসিলেশনটা ফোর্সড তোমরা কি বলতে পারো? মানে কার কোনো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নাই? লাস্টেরটা, ইয়েস লাস্টেরটা, কারণ বিল্ডিংটার কিন্তু কোনো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নাই। আর্থকোয়েক হচ্ছে বলে আর্থকোয়েকের জন্য বিল্ডিংটা অসিলেট হইতেছে, এটা কিন্তু একদম ঠিক ওই এক্সাম্পলটাই, যে আমি বাসে বসে আছি, বাসের ইঞ্জিনে অসিলেশন হচ্ছে বলে আমার বডিতে অসিলেশন হচ্ছে, আমার বডির কোনো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নাই। বাকি সবগুলোই কিন্তু এখানে ফ্রি অসিলেশন, বাকি সবারই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। বাট বিল্ডিংটা যে আর্থকোয়েকের জন্য অসিলেট হইতেছে, বিল্ডিংটার কি কোনো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে? নো। এখানে ঠিক ওই এক্সাম্পল। তাহলে কি বললাম আমরা এই বাসে বসে আছি, এই এক্সাম্পলটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমরা খুব সহজেই ফাইন্ড করতে পারবো কোন অসিলেশনটা ফোর্সড আর কোনটা ফ্রি অসিলেশন। তাহলে এই জিনিসটা তোমরা একটু জাস্ট এরকম লিখে রাখি, মাথায় রাখবা, যে আমরা যেন বের করতে পারি। এটা এক্সামে চাইতে পারে যে কোন অসিলেশন গুলো, কিছু এক্সাম্পল দিয়ে বললো কোনগুলো ফ্রি অসিলেশন আর কোনগুলো ফোর্সড অসিলেশন, সেটা আমরা বের করতে পারবো কিনা। তাহলে ফ্রি অসিলেশন আর হচ্ছে ফোর্সড অসিলেশন, এটা যেন আমরা বের করতে পারি। ওকে, এখানে ফোর্সড অসিলেশনের এক্সাম্পলটা বেসিক্যালি এটা, আর বাকি সবগুলোই ফ্রি। মানে যে বডিটার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকবে তার অসিলেশনটা ফ্রি অসিলেশন, আর যে বডিটার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকবে না তার অসিলেশনটা হচ্ছে ফোর্সড অসিলেশন। তাহলে ফার্স্ট আমাকে চিনতে হবে যে কোন মোশন গুলোকে আমি অসিলেশন ক্যাটাগরিতে ফেলবো, দেন কোনটা ফোর্সড এবং কোনটা ফ্রি সেটা যেন আমরা আলাদাভাবে ফাইন্ড করতে পারি। এই পার্টটাতে আমাদের এই জিনিসটাই এক্সামে আসতে পারে, বা এতক্ষণ ধরে আমরা অসিলেশন রিলেটেড যে কথাগুলো বললাম। ওকে, স্যার স্পিকারটা ফ্রি অসিলেশন হবে? হ্যাঁ হ্যাঁ, স্পিকারটা তো ফ্রি অসিলেশন হবে, স্পিকারের তো ভাইব্রেশন হয় লাউড স্পিকারটা। আমি এটাকে ক্লিয়ার করলাম। অ্যামপ্লিটিউড, পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি, এই ব্যাপারগুলো জাস্ট অসিলেশন। একটা পেন্ডুলামের জন্য পেন্ডুলামের মোশন তো জাস্ট লাইক দ্যাট, আমরা পেন্ডুলামকে এক্সাম্পল হিসেবেই সবসময় চিন্তা করি। ধরো একটা পেন্ডুলামের ইকুইলিব্রিয়াম বা সেন্ট্রাল পজিশন হচ্ছে এটা, দেন আমি তাকে অসিলেট করার সময় সে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যায়, দেন আবার মেনিয়েতে ব্যাক করে, আবার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যায়, আবার সে এই জায়গায় ব্যাক করে আসে। ওকে, তাহলে এদিকটা তার এদিকটার মোশনটাকে বা ডিসপ্লেসমেন্টটাকে যদি আমি পজিটিভ নেই, তাহলে অপোজিট সাইডে ডিসপ্লেসমেন্টটা অবভিয়াসলি নেগেটিভ হবে। তাহলে সেন্ট্রাল মানে তার ডিসপ্লেসমেন্ট 0, তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে কত? সে যতটুকু ম্যাক্সিমাম মুভ করলো।
এই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা কি বেসিক্যালি অ্যাম্পলিটিউড বলা হয়, এবং পিরিয়ড মানে একটা কমপ্লিট অসিলেশনের টাইম। তাহলে ওর জন্য যদি আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ড্র করি তাহলে গ্রাফটা কেমন হবে? আমরা সবসময় অসিলেশন কাউন্ট স্টার্ট করি কিন্তু সেন্ট্রাল থেকে। তাহলে ধরো একটা পেন্ডুলামের মোশনটাকে যদি আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ করি, টাইম ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট আমরা সেন্টিমিটারে বা মিটারে নিব, কিসে নিব সেটা তো আমরা জাস্ট প্লট করার সময় বলবো। তাহলে কি হবে? সেন্ট্রাল মানে ইনিশিয়ালি তো সে রেস্টে ছিল, তারপর সে ম্যাক্সিমাম একদিকে সে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাবে, আবার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে সে জিরো ডিসপ্লেসমেন্টে ব্যাক করে আসবে। তারপরে কিন্তু সে অপোজিট ডাইরেকশনে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাবে, আবার জিরো ডিসপ্লেসমেন্টে ব্যাক করে আসবে। তাহলে তার টোটাল মোশনটা কিন্তু হবে এরকম, এই। তাহলে তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কোন জায়গাটা? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কিন্তু এই হাইয়েস্ট পয়েন্টটা, এবং এই বোথ সাইডে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কিন্তু সেম হবে। সে লেফট সাইডে যতটুকু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাবে, রাইট সাইডেও কিন্তু সেম ডিসপ্লেসমেন্টে যাবে একটা ফ্রি অসিলেশনের জন্য। যদি এখানে এয়ার রেজিস্ট্যান্স ব্যাপারটা আমরা সবসময় নেগলিজিবলি চিন্তা করি, ওকে, তাহলে তার যদি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ড্র করে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা এরকম হবে। এখন দেখো এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে আমরা কি কি ফাইন্ড করতে পারি। ওকে, নাম্বার 1, অ্যাম্পলিটিউড। তাহলে একটা অসিলেশনের অ্যাম্পলিটিউড বলতে আমরা কি বুঝি? অ্যাম্পলিটিউড মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। অ্যাম্পলিটিউড মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা গ্রাফ থেকে আমরা নিতে পারি খুব ইজিলি, তাই না? এই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে বেসিক্যালি এখানে এক্স নট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা অ্যাম্পলিটিউডটাকে বেসিক্যালি এক্স নট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই দুটো কিন্তু সেম, এগুলোকে আমরা বলতেছি অ্যাম্পলিটিউড। দিস ইজ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। ওকে, নাম্বার 2, পিরিয়ড মানে কি? যেটার সিম্বল হচ্ছে ক্যাপিটাল লেটার টি। অ্যাম্পলিটিউড মানে হচ্ছে এক্স নট। অন্য যে কোনো টাইমের ডিসপ্লেসমেন্টও কিন্তু আমরা বের করতে পারি। এক্স নট মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এবং ইট ইজ কল্ড অ্যাম্পলিটিউড। আর পিরিয়ড মানে টাইম ফর ওয়ান কমপ্লিট অসিলেশন। টাইম ফর ওয়ান কমপ্লিট অসিলেশন, ঠিক আছে? যেটা আমরা গ্রাফ থেকে দিতে পারি না। একটা কমপ্লিট অসিলেশন মানে কি? যদি এখানে চিন্তা করি, যদি আমরা এই জায়গাটাই চিন্তা করি, তাহলে ধরো সেন্ট্রাল থেকে চিন্তা করলাম, তাহলে সেন্ট্রাল থেকে যে কোনো একদিকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাবে, আবার ব্যাক করবে, এবং অন্য সাইডে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাবে, আবার ব্যাক করবে। কিন্তু আমি যদি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে ভাবি, সে অন্য সাইডে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাবে, আবার ব্যাক করে আসবে। দিস ইজ মিনস ওয়ান কমপ্লিট অসিলেশন। তাহলে গ্রাফে এই পয়েন্টটা কতটুকু? গ্রাফে এই পয়েন্টটা হচ্ছে এইটা। তাহলে এতটুকু টাইম হচ্ছে, এই টাইমটুকু হচ্ছে পিরিয়ড, টাইম ফর ওয়ান কমপ্লিট অসিলেশন। দেখো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে সে অন্য সাইডে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে আসবে, আবার সেম সাইডে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে ব্যাক করে আসবে। দিস ইজ মিন দ্য ওয়ান কমপ্লিট অসিলেশন। আর একটা কমপ্লিট অসিলেশনের টাইমটাই হচ্ছে পিরিয়ড। তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে আমি চাইলেই কিন্তু পিরিয়ডটা বের করতে পারি, বিকজ পিরিয়ড মিনস টাইম ফর ওয়ান কমপ্লিট অসিলেশন, যেটা আমরা অবভিয়াসলি সেকেন্ডে মেজার করব, বিকজ সেকেন্ড ইজ দ্য এসআই ইউনিট ফর টাইম। তার মানে পিক টু পিক। তার মানে এই পিক থেকে যদি আমরা এই যে কি বলে এই সাইডের পিকটার কথা চিন্তা করি, সেটা কিন্তু হাফ অফ অসিলেশন, এটা কিন্তু ফুল অসিলেশন না। তাই কখনোই ভাববা না যে এই মানে পজিটিভ পিক থেকে নেগেটিভ পিক পর্যন্ত এটা কিন্তু হাফ অফ অসিলেশন, এটা ফুল অসিলেশন না। পিরিয়ড মানে টাইম ফর ওয়ান কমপ্লিট অসিলেশন, একটা ফুল অসিলেশনের টাইম। তাই পজিটিভ সাইডে দুইটা পিকের টাইমটা, পিক টু পিক টাইমটা আমাকে নিতে হবে। তাহলে হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? The symbol হচ্ছে স্মল লেটার এফ, নাম্বার অফ কমপ্লিট অসিলেশন পার সেকেন্ড, কিন্তু নট পার মিনিট or not per
আওয়ার পার সেকেন্ড, নাম্বার অফ কমপ্লিট অসিলেশন পার সেকেন্ড, এবং অবভিয়াসলি টাইম পিরিয়ডটা আমরা সেকেন্ডে নিব। সবসময় টাইম পিরিয়ড আমাকে সেকেন্ডে ডেসক্রাইব করতে হবে, টাইম পিরিয়ডও সেকেন্ডে নিব, আর পিরিয়ড মানে নাম্বার অফ কমপ্লিট অসিলেশন পার সেকেন্ড। তাহলে একটু জেনারেলি থিঙ্ক করো, আমরা বলতেছি যে টি টাইমে 1 অসিলেশন হয়, তাহলে একটা মানে 1 সেকেন্ডে মানে টি সেকেন্ডে 1 অসিলেশন হয়, তাহলে 1 সেকেন্ডে কতগুলো অসিলেশন হবে? 1/t। আর 1 সেকেন্ডে যতগুলো অসিলেশন হয় সেটাকে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি বলি, তাই আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল 1/টাইম পিরিয়ড। তাহলে এই গ্রাফ থেকে আমরা চাইলে ফ্রিকোয়েন্সিও ফাইন্ড করতে পারি, কারণ ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল 1/টাইম পিরিয়ড। তাহলে গ্রাফ থেকে আমরা টাইম পিরিয়ড রিড করে ফ্রিকোয়েন্সি বের করে ফেলবো। আবার চিন্তা করে দেখো, সার্কুলার মোশনের ক্ষেত্রে এটাও তো পিরিয়ডিক মোশন, সার্কুলার মোশনও পিরিয়ডিক মোশন, এটাও তো পিরিয়ডিক মোশন, তাহলে ওরও তো অ্যাঙ্গুলার আছে। তাহলে নরমালি আমরা কি জানি, ওমেগা ইকুয়াল 2π/t। তাহলে এই ফর্মুলা বা ওর যদি আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলি, আমরা কিন্তু এখানে এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল এই অসিলেশনের ক্ষেত্রে। 1/t মানে তার মানে আমরা বলতে পারি 2πf। হ্যাঁ, ওমেগা ইকুয়াল 2πf, যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি তোমাকে বের করতে বলে আমরা কিন্তু সেটাও বের করতে পারবো অসিলেশনের ক্ষেত্রে। এই সার্কুলার মোশনের যত ফর্মুলা আমরা পড়ে আসছি অসিলেশনের জন্য কিন্তু এই সব ফর্মুলাও অ্যাপ্লিকেবল। তার মানে অসিলেশনের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কেমন হবে এবং এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে আমরা কি কি রিড করতে পারি? আমরা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিন্স অ্যামপ্লিটিউড রিড করতে পারবো, পিরিয়ড রিড করতে পারবো, ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারবো, এবং আফটার ক্যালকুলেশন ফ্রিকোয়েন্সি আমরা চাইলে তার অ্যাঙ্গুলার ভেলোসিটিও বের করতে পারি। অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, ওমেগা ইকুয়াল 2πf। কেন? আমরা সেটা সার্কুলার মোশনও দেখে আসছি, এখানে আবার দেখলাম। এবং ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কেন এরকম পজিটিভ এবং ডিসপ্লেসমেন্ট নেগেটিভও ধরতেছি, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউডটা নেগেটিভ হয় না, বিকজ অফ ডাইরেকশন, এটাকে আমরা নেগেটিভ থিঙ্ক করে গ্রাফটা এরকম হচ্ছে। স্যার আমরা সার্কেল মানে 2π কেন লিখি? এটা তো সার্কেল হয় না। সার্কেল যদি সার্কেল না হোক, কিন্তু তুমি যদি তার ব্যাপারটাকে চিন্তা করো, এই যে এই জিনিসটা দেখো, এই পার্টটা এবং এটা নিচে যদি ওই পার্টটা নাও, তাহলে এটা সার্কেল হয়ে গেল না? একটা কমপ্লিট অসিলেশন মানে কি? পুরো ব্যাপারটা সার্কেল হয়ে গেল না? এই পার্টটা এবং এই সেকেন্ড পার্টটা মিলেই তো একটা কমপ্লিট অসিলেশন। এখন ধর এই পার্টটা নিচে, আমি এটা নিচে এটা কিভাবে বসালাম, তাহলে এটা সার্কুলার হয়ে গেল না? ওর পার্টটা, পুরো পার্টটা। তাই এভাবে কম্পেয়ার করা যেতে পারে। ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি আমি বের করতে পারবো। হাফ মানে হাফ অসিলেশনের ক্ষেত্রেও তো অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, যদি একটা সার্কুলার হবে, একটা কমপ্লিট অসিলেশন মানে একটা সার্কেলের মতোই ব্যাপার হবে। একটা এক্সাম্পল ছোটখাটো করে রাখি, যদি চলে, মানে এক্সামে ছোট, মানে এরকম ইজি ম্যাথসও এক্সামে আসে, তো তাই একটা গ্রাফ করি আমরা। যে গ্রাফে টাইম দেওয়া হচ্ছে মিলি সেকেন্ডে, ডিসপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে সেন্টিমিটার। 0, 5, 10, -5, -10। টাইম কি মিনিটে নাকি সেকেন্ডে স্যার? কি লেখা আছে দেখো তো। ও মিলি সেকেন্ড। হুম,
তোমরা সুন্দর করে নাও, এই স্টাইলাস দিয়ে এর চেয়ে ভালো আর হয় না। এই ধরো এরকম একটা গ্রাফ গিভেন, এবং সেই গ্রাফ থেকে আমাকে ডিটারমাইন the amplitude, period and frequency. এরকম কোশ্চেন দেয়া আছে। জাস্ট একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ওরা প্লট করে দিয়েছে, প্লট করে দিয়ে তোমাকে অ্যামপ্লিটিউড, পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি বের করতে বলতেছে। তাহলে করে ফেলো তাড়াতাড়ি। অ্যান্সার কি হবে? এটা অ্যামপ্লিটিউডের সিম্বল অসিলেশনের জন্য আমরা কি নিই? এক্স নট, ইট ইজ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। কত হবে এখানে? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা কত? 10 সেন্টিমিটার। সেন্টিমিটারই থাক, এটা মিটারই লিখতে হবে এমন তো কোনো ব্যাপার নেই। পিরিয়ড যেটাকে আমরা বলছি ক্যাপিটাল লেটার টি। পিরিয়ড কত এখানে? টাইম ফর ওয়ান কমপ্লিট অসিলেশন, মানে একটা অসিলেশন হতে যে টাইম লাগে, তার মানে দেখি বোঝা যাচ্ছে এটা 120 মিলি সেকেন্ড। এটাকে আমরা মিলি সেকেন্ডে রেখে দিলাম, কোনো প্রবলেম নেই। বাট যখন আমাকে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে বলবে, ফ্রিকোয়েন্সি আমরা জানি যে ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল 1/t। তাহলে ফ্রিকোয়েন্সি বের করার সময় এই টাইম পিরিয়ডটা মাস্ট বি সেকেন্ডে নিতে হবে, এটা সেকেন্ডে না নেওয়ার কোনো অপশন নাই। ফ্রিকোয়েন্সি বের করার সময় টাইম পিরিয়ডটা অবশ্যই সেকেন্ডে নিতে হবে। আমার এই ম্যাথসটা করানোর উদ্দেশ্য এটাই ছিল যে এই জিনিসটা যেন কারো ভুল না হয়। আমি পিরিয়ডটাকে মিলি সেকেন্ডে ডেসক্রাইব করতে পারবো, কোনো সমস্যা নাই। আমি অ্যামপ্লিটিউডকে সেন্টিমিটারে ডেসক্রাইব করতে পারবো, যদিও এসআই ইউনিট মিটার, পিরিয়ডের এসআই ইউনিট সেকেন্ড। এসআই ইউনিটে ডেসক্রাইব বা না করলেও হবে, বাট ফ্রিকোয়েন্সি বের করার সময় টাইম পিরিয়ডটাকে কিন্তু সেকেন্ডে কনভার্ট করতে হবেই, এছাড়া ফ্রিকোয়েন্সি বের করার অন্য কোনো ওয়ে নাই। তাহলে অ্যান্সারটা ভুল হবে। এখানে অ্যান্সারটা কত আসে বলো তো? 8.33। কত? 8.33 মাত্র? এত কম? জি। 8.33 হার্টজ। যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি সবসময় হার্টসেই ক্যালকুলেট করি, তাই টাইমকে সেকেন্ডে নিতে হবেই। ক্লিয়ার? তাহলে অসিলেশন ডেসক্রিপশনে আমরা মোটামুটি এই কথাগুলোই বলতে পারি। আচ্ছা, যেহেতু আমরা অসিলেশনকে সার্কুলার মোশনের সাথে কম্পেয়ার করলাম, যে অসিলেশন একটা কমপ্লিট অসিলেশন মানে এটা একটা সার্কেলের মতোই ব্যাপার হয়, তাহলে একটা কমপ্লিট অসিলেশনে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে? অবভিয়াসলি 2π একটা কমপ্লিট অসিলেশনে, তাই না? এখন যদি আমরা এই পর্যন্ত চিন্তা, মানে একটা কমপ্লিট অসিলেশন মানে 2π, এটা নিয়ে আর বেশি কথা বলা দরকার নাই। আমরা সার্কুলারলি ব্যাপারটা থিঙ্ক করতে পারি, তাই ওমেগা ইকুয়াল 2πf এই ফর্মুলাটাও এখানে অ্যাপ্লিকেবল। ওকে, আমি এই লেখাটা ক্লিয়ার করি। ক্লিয়ার করে দিলাম। তাহলে এখন আমরা চলে যাই সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন অসিলেশনের মতো একটা ব্যাপার, কিন্তু ওর কিছু স্পেশাল রিকোয়ারমেন্টস আছে। সব অসিলেশনকে কিন্তু আমরা সিম্পল হারমোনিক মোশন নাও হয়তো বলতে পারি, যেটাকে আমরা বলা হয়
সিম্পল হারমোনিক মোশন, দ্যাট মিনস SHM, এরকম শর্ট নেম লেখা হয় এটার। SHM মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ সিম্পল হারমোনিক মোশন এবং রিকোয়ারমেন্টস ফর সিম্পল হারমোনিক মোশন। তখন আমরা চিন্তা করে বের করতে পারবো যে সব অসিলেশনই কি সিম্পল হারমোনিক মোশনের মধ্যে পড়ে কিনা, না পড়লে কারা পড়ে না, আর যদি হয় তাহলে সবগুলো হতে পারে, উই ডোন্ট নো। বাট আগে আমরা দেখতে চাই যে হোয়াট ইজ দ্য মিনিং অফ সিম্পল হারমোনিক মোশন এবং সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য রিকোয়ারমেন্টস গুলো কি কি। তাহলে আমরা বুঝে ফেলতে পারবো যে এতক্ষণ ধরে আমরা অসিলেশনের এক্সাম্পল গুলো দিয়ে আসলাম, তাদের মধ্যে কারা কারা সিম্পল হারমোনিক মোশনের মধ্যে পড়বে। তাহলে ফার্স্ট ডেফিনেশনটা বলি, তারপর রিকোয়ারমেন্টস গুলো লিখি, দেন আমরা এটা নিয়ে আরো ডিটেইলস কথা বলবো। বডি, সবাই এটা লিখে নাও, এটা একদম মুখস্থ রাখতে হবে, কারণ এই সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন এক্সামে লিখতে বলে, রিকোয়ারমেন্টস গুলো অলমোস্ট এভরি ইয়ারই লিখতে বলে। অসিলেশন থেকে কিন্তু একটা ফুল কোশ্চেন আসে, চ্যাপ্টারটা ইজি আছে বাট একটা ফুল কোশ্চেন আসে এটা থেকে। আর এই সিম্পল হারমোনিক মোশনের রিকোয়ারমেন্টস গুলো অলমোস্ট 1 ইয়ার পর পরই লিখতে বলে, একদম মুখস্থ মনে রাখতে হবে। তাই এখন যে নোটসটা দিচ্ছি এই নোটসটাকে বাসায় একদম মুখস্থ করে ফেলতে হবে। সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন এবং রিকোয়ারমেন্টস এটা মুখস্থ করতে হবে, দেন আমরা আলাদা করব যে কোনগুলো সিম্পল হারমোনিক মোশন অসিলেশনের মধ্যে। A body executes simple a body executes simple harmonic motion if its acceleration is directly proportional to its displacement from its equilibrium position and in the opposite direction to its displacement. ওকে, সেটা আমরা ডেসক্রিপশনে পরে আসতেছি, তার আগে একটু রিকোয়ারমেন্টস গুলো লিখে নিই, তারপর আমরা এই ব্যাপারটাকে ডেসক্রাইব করতেছি যে কোন অসিলেশন গুলোকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলবো। আসলে সব অসিলেশন কি আমরা সিম্পল হারমোনিক মোশন বলবো কিনা। The three requirements for SHM of a
mechanical system. এই তিনটা পয়েন্ট একদম মুখস্থ রাখবা, এক্সামে লিখতে বলে লিখে দিবা। এটা কনভেনশনালি, হ্যাঁ ঠিক করে লিখো স্পেলিংটা। কনভেনশনালি displacement to the right this position is taken as positive. Three.
নিচে লেখাটা দেখতে পাচ্ছ না এখন যেটা লিখতেছি? জি স্যার। আগে লিখো। তার মানে সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন কি? A body executes simple harmonic motion if its acceleration is directly proportional to its displacement from its equilibrium position and in the opposite direction to its displacement. The three requirements for simple harmonic motion of a mechanical system: a mass that oscillates, a position where the mass is in equilibrium. Conventionally, displacement to the right of this position is taken as positive, to the left it is negative. A restoring force that acts to return the mass to its equilibrium position, the restoring force F is directly proportional to the displacement. Obviously, acceleration যদি directly proportional থাকে তাহলে restoring force, that means resultant force টা তো তাই থাকবে, of the mass from its equilibrium position and is directed towards that point. ওকে, আমি ব্যাপারটাকে ডেসক্রাইব করতেছি, আগে তোমরা লিখো, লেখাটা শেষ করো। তার মানে একটা ম্যাস অসিলেট করতে হবে, তাহলে সিম্পল হারমোনিক মোশনের যদি আমরা এক্সাম্পল দিতে চাই তাহলে অবভিয়াসলি পেন্ডুলামকে দেওয়া যেতে পারে, ম্যাস স্প্রিং সিস্টেমকে দেওয়া যেতে পারে, তাই না? এখানে একটা ম্যাস আমরা অসিলেট করাচ্ছি সিস্টেম দিয়ে, তার মানে সেগুলো সিম্পল হারমোনিক মোশনের মধ্যে পড়ে, তাই তো? যেখানে একটা ম্যাস অসিলেট করতেছে, সেটা হতে পারে একটা পেন্ডুলাম, হতে পারে ম্যাস স্প্রিং সিস্টেম। সবার লেখা হয়ে গেলে আমাকে বলো। শেষ স্যার। আচ্ছা, তাহলে সিম্পল হারমোনিক মোশনের রিকোয়ারমেন্টস তারা বলতেছে একটা ম্যাস অসিলেট করতে হবে। ভালো কথা, একটা ম্যাস অসিলেট করবে, তাহলে পেন্ডুলামে তো একটা ম্যাসই অসিলেট করে, এবং অবভিয়াসলি এই ম্যাসটা তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একবার রাইটে যেতে হবে আরেকবার লেফটে যেতে হবে। সেকেন্ড পয়েন্টেতে তারা সেই কথাই বলতেছে। আর রাইটে গেলে তার ডিসপ্লেসমেন্টকে আমরা পজিটিভ বলি, লেফটে গেলে তার ডিসপ্লেসমেন্টটাকে আমরা নেগেটিভ চিন্তা করি। তাহলে এই কথা দিয়ে তো এটাই বোঝাইতেছে সিম্পল হারমোনিক মোশন হতে হলে সেটা একবার রাইটে যেতে হবে আরেকবার লেফটে যেতে হবে। তার মানে সব অসিলেশন কিন্তু সিম্পল হারমোনিক মোশন না। এখন ধরো একটা মানে কি বলে কোন, এর যে কোনটা, সেখানে তো একটা ম্যাস অসিলেট করতেছে না, বা এটা একবার রাইটে একবার লেফটে যাচ্ছে, সেটা তো না, সে একবার যায় আবার ব্যাক করে এই জায়গায় আসতেছে, তো সেটাকে আমরা অসিলেশনের মধ্যে ফেলতেছি, সেটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন না। তাহলে অবভিয়াসলি সিম্পল হারমোনিক মোশন হতে মানে এই ম্যাসটা অসিলেট করবে, সে একবার রাইটে যাবে, তার রাইটে ডিসপ্লেসমেন্টটাকে আমরা পজিটিভ নিব, লেফটে যাবে তার লেফটে ডিসপ্লেসমেন্টটাকে আমরা নেগেটিভ নিব। ঠিক সেভাবে আমরা ম্যাস স্প্রিং সিস্টেমকেও কিন্তু সিম্পল হারমোনিক মোশন বলতে পারি। তাই দুইটা এক্সাম্পলই আমরা মনে রাখি সিম্পল হারমোনিক মোশনের। নাম্বার 1 হচ্ছে পেন্ডুলাম, নাম্বার 2 হচ্ছে ম্যাস স্প্রিং সিস্টেম। তাহলে একটা ম্যাস অসিলেট করবে এবং সেটা তার সেন্ট্রাল থেকে একবার রাইটে যাবে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আবার ব্যাক করবে, দেন আবার লেফটে যাবে, দেন আবার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে ব্যাক করবে। এখন চিন্তা করে দেখো, সে যখন তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যায়, দেখো যে সে যখন তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যায়, এখানে ডিসপ্লেসমেন্ট 0, আর এই জায়গাটায় ডিসপ্লেসমেন্ট কিন্তু অ্যামপ্লিটিউডের ইকুয়াল, মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট।
তাহলে ডিসপ্লেসমেন্টে গিয়ে সে থেমে যায় কেন? তার মানে কি, যত ডিসপ্লেসমেন্টে সে যেতে থাকে, ওকে, তার যে মানে ওর মনে করো এখান থেকে এই জায়গায় তো সে তার স্পিড ম্যাক্সিমাম থাকে, সেন্ট্রালে কিন্তু তার মানে সেন্ট্রাল পজিশনে তার স্পিডটা থাকে ম্যাক্সিমাম। সেন্ট্রাল থেকে সে যত ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের দিকে যেতে থাকে তার স্পিড কিন্তু কমতে থাকে। তার মানে তার এক্সিলারেশনও তত ইনক্রিজ করে করে সেটা কিন্তু থেমে যায়, কিন্তু এক্সিলারেশনটা তার মোশন ডাইরেকশনের অপোজিটে থাকে, দ্যাট মিনস তার ডেসিলারেশন হয়। এক্সিলারেশন মোশন ডাইরেকশনের অপোজিটে, কথাটার মানে কি, ডেসিলারেশন। কিন্তু ডিসপ্লেসমেন্ট যত বাড়ে এক্সিলারেশন কিন্তু তত বাড়ে। তার মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে তার এক্সিলারেশনও কিন্তু ম্যাক্সিমাম এক্সিলারেশন বলেই তো এটা জিরো হয়ে গেছে একদম, মানে মোমেন্টালি রেস্টে গিয়ে সে আবার অপোজিট ডাইরেকশনে মুভ করা স্টার্ট করেছে। আর এই কথাটাই কিন্তু বলা হইতেছে যে ইটস এক্সিলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট যত ইনক্রিজ করে এক্সিলারেশন তত ইনক্রিজ করে, কিন্তু এক্সিলারেশনের ডাইরেকশনটা ডিসপ্লেসমেন্টের অপোজিটে, যে কারণে সে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে থেমে যায়, থেমে আবার এদিকে আসে। তখন দেখো, তখন কিন্তু সে এক্সিলারেট করে, তখন এক্সিলারেশন, সে যখন এদিকে যায়, যাওয়ার সময় এক্সিলারেশনের ডাইরেকশন কিন্তু এদিকে, আর সে যখন ব্যাক করে আসে, সে যখন এদিকে আসতে থাকে, তখন তার এক্সিলারেশনের ডাইরেকশন কোন দিকে? তখন কিন্তু এক্সিলারেশন হয়, তার মানে তার কিন্তু ভেলোসিটি ইনক্রিজ করতে থাকে। তাহলে এক্সিলারেশনটা অলওয়েজ এই সেন্ট্রালের দিকে থাকে। দেখো, সে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাওয়ার সময় এক্সিলারেশনের দিকে, আসার সময় কিন্তু এক্সিলারেশনের দিকে। থার্ড পয়েন্টটা পড়ে দেখো, রেস্টোরিং ফোর্স মানে রেজাল্টেন্ট ফোর্স বেশি মানে এক্সিলারেশনও বেশি। তাহলে এক্সিলারেশনটা তার ডিসপ্লেসমেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ডিসপ্লেসমেন্টের সাথে সে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এবং সেটা অলওয়েজ সেন্ট্রালের দিকে ডিরেক্টেড থাকে বলেই কিন্তু এখানে এসে এই পয়েন্টটাতে মানে সেন্ট্রালে এসে এক্সিলারেশনটা কিন্তু জিরো হয়ে যায়। সেন্ট্রালে এসে ডিসপ্লেসমেন্টও জিরো হয়ে যায়, এক্সিলারেশনও জিরো হয়ে যায় বলেই সে আবার এরকম অপোজিট ডাইরেকশনে মুভ করা স্টার্ট করে, এরকম আবার হাইটের দিকে যায়, আবার কিন্তু তার ডিসিলারেশন হওয়া স্টার্ট করে। এই পয়েন্টের পরে সে কিন্তু আবার ডিসিলারেট করে, তার মানে এখানে কিন্তু তার পজিটিভ এক্সিলারেশনটা জিরো। তাহলে ডিসপ্লেসমেন্ট যখন জিরো এক্সিলারেশনও জিরো, ডিসপ্লেসমেন্ট যখন ম্যাক্সিমাম এক্সিলারেশনও কিন্তু ম্যাক্স ভ্যালু, এক্সিলারেশনও ম্যাক্সিমাম, যেটাকে আমরা এ নট বলতেছি ম্যাক্সিমাম এক্সিলারেশনটাকে। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট এবং এক্সিলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হলেই আমরা এটাকে সিম্পল হারমোনিক মোশন বলবো। তাহলে সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনও আমরা এই কথা বলতেছি, এবং রিকোয়ারমেন্টসে আমরা এই তিনটা কথাই বললাম, যে একটা ম্যাস অসিলেট করতে হবে, এবং ম্যাসটা একবার পজিটিভ একবার নেগেটিভ হবে ডিসপ্লেসমেন্ট, মানে রাইটে গেলে পজিটিভ, লেফটে গেলে নেগেটিভ কনভেনশনালি, এবং অবভিয়াসলি তার এক্সিলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। তার মানে ডিসপ্লেসমেন্ট যখন জিরো এক্সিলারেশনও জিরো, ডিসপ্লেসমেন্ট যখন ম্যাক্সিমাম এক্সিলারেশনও ম্যাক্সিমাম, বাট এক্সিলারেশনের ডাইরেকশন অলওয়েজ সেন্ট্রালের দিকে। দেখো, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাওয়ার সময়ও এটা ডিসিলারেট হয়, আসার সময় ম্যাক্সিমাম মানে সেন্ট্রাল থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাওয়ার সময় কিন্তু তার ডিসিলারেশন হয়, আর আসার সময় এক্সিলারেশন হয়, কিন্তু সেই এক্সিলারেশনটা কমতে থাকে, যাওয়ার সময় এক্সিলারেশনটা বাড়তে থাকে। ওকে, তাই একটা সিম্পল পেন্ডুলামের মোশনটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলবো, একটা ম্যাস স্প্রিং সিস্টেমের মোশনটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলবো। তাহলে এসএসএ মানে সিম্পল হারমোনিক মোশনের এই দুইটাই হচ্ছে বেস্ট এক্সাম্পল, একটা হচ্ছে পেন্ডুলামের আর একটা হচ্ছে ম্যাস স্প্রিং সিস্টেম। ম্যাস স্প্রিং সিস্টেমে দেখো, ম্যাসটা কিন্তু সেন্ট্রালে থাকে, একবার লেফটে যায় আবার আসে, দেন রাইটে যায় আবার আসে, লেফটে যায় আবার আসে, দেন রাইটে যায় আবার আসে। এখানেও কিন্তু সেম, এখানেও এক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, এক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। তাহলে আমরা একদম এই স্লাইডের লেখাগুলো মুখস্থ করে ফেলবো, সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন এবং সিম্পল হারমোনিক মোশনের রিকোয়ারমেন্টস, এবং সিম্পল হারমোনিক মোশনের দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে মোশন অফ সিম্পল পেন্ডুলাম আর একটা হচ্ছে ম্যাস স্প্রিং সিস্টেম। ক্লিয়ার সবাই? স্যার, হুম,
আপনি কি এই এক্সিলারেশন ম্যাক্সের এই ব্যাপারটা একটু আরেকবার বলতে পারবেন? বুঝি নেই। স্যার এক্সিলারেশন ম্যাক্স কখন হবে এই পেন্ডুলামটার ক্ষেত্রে, এই ব্যাপারটা কি একটু আরেকবার বলতে পারবেন? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে এখানেই তো এক্সেলারেশন ম্যাক্স বলেই সে মোমেন্টালি রেস্ট হয়ে গেছে। রেস্ট হয়ে আবার দেখো যখন এদিকে আসতেছে তখন কিন্তু তার এক্সেলারেশন কমতেছে। এই জিরো ডিসপ্লেসমেন্টে সে এক্সেলারেশন কিন্তু জিরো হয়ে যায়। জিরো হয়ে যায় বলেই সে কিন্তু আবার ডিসেলারেট করা স্টার্ট করে, মানে এক্সেলারেশনের ডাইরেকশনটাই চেঞ্জ হয়ে যায়। মানে এই সেন্ট্রাল থেকে সে যখন রাইটে যাওয়া শুরু করে এক্সেলারেশনের তো ডাইরেকশনই চেঞ্জ হয়ে যায়। তার মানে সেন্ট্রালে তার এক্সেলারেশনটা জিরো, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এক্সেলারেশন এক্সেলারেশন ম্যাক্সিমাম কিন্তু এক্সেলারেশনটা অলওয়েজ ডিসপ্লেসমেন্টের কি, মানে ডিসপ্লেসমেন্টকে দেখো অপোজ করতেছে, ডিসপ্লেসমেন্টের অপোজিট অলওয়েজ এক্সেলারেশন। মানে অলওয়েজ এটা সেন্টারের দিকে। দেখো এই লাস্ট পয়েন্টটা চিন্তা করো, রেস্টোরিং ফোর্স দ্যাট অ্যাক্ট টু রিটার্ন দ্য মাস টু ইটস ইকুইলিব্রিয়াম পজিশন, দ্য রেস্টোরিং ফোর্স F is directly proportional to the displacement of the mass from its equilibrium position and is directed towards the point, মানে অলওয়েজ এই পয়েন্টের দিকে থাকে রেজাল্টেন্ট ফোর্সটা। এবং এক্সেলারেশনের ডাইরেকশন অলওয়েজ ডিসপ্লেসমেন্টের অপোজিটে হয়। এক্সেলারেশনের ডাইরেকশনটা ডিসপ্লেসমেন্টের অপোজিটে হয়, যেদিকে মুভ করে তার অপোজিটে হয়, মানে তো এই জন্য তো আস্তে আস্তে কমে যায় স্পিড। ওকে, এটা আমরা গ্রাফিক্যালি আবার দেখাবো। সরি, সেন্টার থেকে যখন সেন্টারে তো জিরো, এক্সেলারেশন জিরো। জি স্যার, সেন্টার সেন্টারে থেকে এক্সেলারেশন জিরো, সেন্টারে স্পিড ম্যাক্সিমাম, মানে যখন ডিসপ্লেসমেন্ট জিরো তখন এক্সেলারেশন জিরো, বাট ভেলোসিটি কিন্তু তখন ম্যাক্সিমাম সেন্ট্রালে। সেন্ট্রালে এই দুইটা জিনিস জিরো, কিন্তু ভেলোসিটি কিন্তু সেন্ট্রালে ম্যাক্সিমাম। আমি গ্রাফিক্যালি ব্যাপারগুলো দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমি এই স্লাইডটা ক্লিয়ার করব। তাহলে in case of simple harmonic motion, simple harmonic motion, acceleration is directly proportional to its displacement, but displacement এবং acceleration-এর direction always opposite হয়, যে কারণে আমরা মাইনাস সাইন দিই। হ্যালো, acceleration কিন্তু ডিসপ্লেসমেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে যেখানে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম সেখানে acceleration ম্যাক্সিমাম, বাট acceleration-এর ডাইরেকশন অলওয়েজ অপোজিট। তাহলে মাইনাস সাইন কি ইন্ডিকেট করে? মাইনাস সাইন indicate that the direction of acceleration, the direction of acceleration always opposite to its displacement, যে কারণে আমরা মাইনাস সাইনটা দিচ্ছি। ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে a is equal constant, এটা কনস্ট্যান্ট আনার কথা না, ইন্টু মাইনাস এক্স, ব্যাপারটা এরকম হওয়ার কথা। এই কনস্ট্যান্টটা, এই যে এখানে যে কনস্ট্যান্টটা আসে, কনস্ট্যান্টটা অলওয়েজ ওরা ক্যালকুলেট করে দেখছে অসিলেশনের ক্ষেত্রে, বা এটা তো ক্যালকুলেটিভ, এটা ওমেগা স্কয়ারের ইকুয়াল হয়। তাই আমরা বলতে পারি এই কনস্ট্যান্টটা ওমেগা স্কয়ারের ইকুয়াল হয়। তাই আমরা বলতে পারি এক্সিলারেশন ইজ ইকুয়াল মাইনাস ওমেগা স্কয়ার এক্স। দিস ইজ দ্য ফর্মুলা ফর ফাইন্ডিং দ্য এক্সিলারেশন অফ সিম্পল হারমোনিক মোশন। ওমেগা মানে এই অসিলেশনটার অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটা আমরা 2πf এই ফর্মুলা দিয়ে চাইলেই বের করতে পারি। ওকে, ওরা জাস্ট এক্সপেরিমেন্ট করে এগুলো, এই কনস্ট্যান্টের ভ্যালুস গুলো কিন্তু এক্সপেরিমেন্ট করে জাস্ট ফাইন্ড করা। আর একবার একটা এক্সপেরিমেন্টে যেটা আসবে এটা তো সবসময়, যেহেতু এটা কনস্ট্যান্ট, সবসময় তো সেমই হবে। তাই এটার ক্ষেত্রে কনস্ট্যান্টটা ওমেগা স্কয়ারের ইকুয়াল হয়। তাই আমরা বলতে পারি acceleration is equal omega minus omega square x. Clear? লিখে ফেলো।
আর ওমেগা ইকুয়াল কেন 2πf সেটা আমরা অলরেডি জানি। এই ওমেগাকে কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলা হয়, এটাকে কিন্তু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলা হয়। এই জায়গাটা অনেকে কনফিউজড হয়ে, যেটা আমরা সার্কুলার মোশন পড়ানোর সময় অনেকবার বলেছি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা বলা হচ্ছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলা হয় ওমেগাকে। তাহলে এক্সিলারেশন ইজ ইকুয়াল মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এবং এই মাইনাস সাইনের রিজন কি সেটা আমরা এখানে লিখে দিলাম, এগুলো জানতে চাই এক্সামে। ক্লিয়ার করবো? Yes, sir. তাহলে যদি আমরা গ্রাফিক্যালি এই সিম্পল হারমোনিক মোশনটাকে রিপ্রেজেন্ট করতে চাই, রিপ্রেজেন্টিং simple harmonic motion graphically. Representing simple harmonic motion graphically. আগে একবার একটু চিন্তা করো, একটা পেন্ডুলাম, আমরা পেন্ডুলাম বা ম্যাসপ্রিং সিস্টেম যেটা দিয়ে আমরা এক্সাম্পল দিতে পারি না কেন, এটা তার হচ্ছে সেন্ট্রাল, যেখানে ডিসপ্লেসমেন্ট 0, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। একবার একটু চিন্তা করে দেখো, ডিসপ্লেসমেন্ট যখন 0, এক্সিলারেশনও তখন 0, বাট অপোজিট, এক্সিলারেশনটা কিন্তু অপোজিট, আর ভেলোসিটি কিন্তু তখন ম্যাক্সিমাম, ভেলোসিটি তখন ম্যাক্সিমাম, ম্যাক্সিমামটাকে আমরা অলওয়েজ ভি নট দিয়ে লিখি। আর ডিসপ্লেসমেন্ট যখন ম্যাক্সিমাম, ডিসপ্লেসমেন্ট যখন এক্স নট, তখন কিন্তু ভেলোসিটি 0, বাট এক্সিলারেশন কিন্তু তখন ম্যাক্সিমাম, দ্যাট মিনস এ নট, বাট এক্সিলারেশন অলওয়েজ ডিসপ্লেসমেন্টের অপোজিট। ডিসপ্লেসমেন্ট যদি পজিটিভ হয়, এক্সিলারেশন পজিটিভ হবে। তাহলে 3 ভাবে আমরা গ্রাফ করতে পারি, লাইক ধরো আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ করে রিপ্রেজেন্ট করতে পারি, ভেলোসিটি টাইম গ্রাফ করে রিপ্রেজেন্ট করতে পারি, আবার এক্সিলারেশন টাইম গ্রাফ করেও কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সবগুলো গ্রাফের শেপ তো সেমই হওয়ার কথা, আমরা সবসময় 0 ডিসপ্লেসমেন্ট থেকেই গ্রাফ করা শুরু করি। ধরো এই 3টা গ্রাফ কিন্তু কম্পেয়ার করছি, এই 3টাকে একটা আরেকটার সাথে। এটা টাইম ডিসপ্লেসমেন্ট, মানে একটা সিম্পল হারমোনিক মোশনের জন্য আমরা 3টা গ্রাফ করছি। এটা টাইম ডিসপ্লেসমেন্ট, এটা টাইম ভেলোসিটি,
আর এটা টাইম অ্যাক্সিলারেশন, টাইম অ্যাক্সিলারেশন। গ্রাফ করার সুবিধার জন্য আমরা এখানে কিছু ডটেড মার্কস করে নিই, ডটেড মার্ক দিই। ধরো এটা হচ্ছে একটা পিরিয়ড, এই টাইমটা টি, মানে একটা ক্যাপিটাল পিরিয়ড। তাহলে এটা হবে লাইক t/2, t/2। যদি আমরা জিরো থেকে চিন্তা করি তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কেমন হবে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা হবে এরকম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি সাবি আপা, হ্যাঁ আছি, ভালো আছি। আমরা আছি, মোটামুটি ভালোই আছি। আমি 2-1 দিনের মধ্যে আসবো আপনাদের এখানে। হ্যাঁ হ্যাঁ, সবাই সুস্থ হয়েছে এবং আমার ওয়াইফ তো প্রেগনেন্ট ছিল, ডেলিভারিটা তাহলে দেখো, ডিসপ্লেসমেন্ট যখন জিরো তখন ভ্যালোসিটি তো ম্যাক্সিমাম, ডিসপ্লেসমেন্ট যখন জিরো তখন তো ভ্যালোসিটি ম্যাক্সিমাম। তাহলে ভ্যালোসিটি টাইম গ্রাফটা তো এরকম শুরু হবে, এখান থেকে সে এভাবে যাবে। ভ্যালোসিটি টাইম গ্রাফটা হবে ঠিক এরকম, সেম কম্পারিজন যদি করি, কারণ ডিসপ্লেসমেন্ট যখন জিরো ভ্যালোসিটি তখন ম্যাক্সিমাম। তাহলে এটা হচ্ছে এক্স নট আর এটা হচ্ছে ভি নট। বাট ডিসপ্লেসমেন্ট যখন জিরো তখন কিন্তু এক্সিলারেশনও জিরো, কিন্তু এক্সিলারেশনটা অলওয়েজ ডিসপ্লেসমেন্টের অপোজিটে হয়। তাহলে এক্সিলারেশন টাইম গ্রাফটা স্টার্ট হবে এরকম ভাবে। একদমই সিম্পল ব্যাপার, এটা নিয়ে আলাদাভাবে কনফিউজড হওয়ার কিছু নেই। তাহলে একই বা সেম সিম্পল হারমোনিক মোশনের জন্য একটা আমরা গ্রাফিক্যালি ব্যাপারটা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ এবং এক্সিলারেশন টাইম গ্রাফ যদি আমরা কম্পেয়ার করি, তিনটার মধ্যে ডিফারেন্সটা এরকম হবে। কারণ ডিসপ্লেসমেন্ট যদি পজিটিভ হয়, এক্সিলারেশন নেগেটিভ হবে, আর বাকি সবকিছু সেম। ভেলোসিটির ক্ষেত্রে ব্যাপারটা সেম হবে, কিন্তু ভেলোসিটিটা যেহেতু ডিসপ্লেসমেন্ট জিরো থেকে স্টার্ট হয়েছে গ্রাফে, তাহলে ডিসপ্লেসমেন্ট যখন জিরো ভেলোসিটি তখন ম্যাক্সিমাম। এবং গ্রাফিক্যালি আমরা যখন কোনো সলিউশনে যাব, এগুলো নিয়ে আরো অনেক কথা আছে, গ্রাফিক্যালি অনেক ম্যাথস আছে, আমরা যখন কি বলে ওয়ার্কশিট সলভ করতে যাব তখন দেখবে এই ব্যাপারগুলো আসবে। কিন্তু আমাদের এই কনসেপ্ট গুলো যদি মাথায় থাকে তাহলে কিন্তু আমরা অ্যান্সার গুলো করতে পারবো খুব ইজিলি, অ্যান্সার গুলো করা খুব ডিফিকাল্ট হবে না। তাহলে যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনের দুইটা এক্সাম্পলই তো আমি তোমাদেরকে শেখাচ্ছি, একটা হচ্ছে পেন্ডুলামের ক্ষেত্রে, একটা ম্যাসপিং সিস্টেমের ক্ষেত্রে। ব্যাপারটা সেম, কথা তো সেম, কারণ তার এক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল এবং অলওয়েজ অপোজিট। আর ভেলোসিটি অবভিয়াসলি কি ইনভার্সলি প্রপোর্শনাল। ডিসপ্লেসমেন্ট যখন জিরো তখন ভেলোসিটি ম্যাক্সিমাম, আর ডিসপ্লেসমেন্ট যখন ম্যাক্সিমাম তখন সে মোমেন্টারি রেস্টে চলে আসে, মানে তার ভেলোসিটি জিরো। আর সেই জন্যই গ্রাফের শেপগুলো এরকম হয়েছে। আর গ্রাফগুলো কেন পিরিয়ডিক হয় সেটা তো আমরা শুরুতেই কথা বলেছি, কারণ সিম্পল হারমোনিক মোশনের একটা রিকোয়ারমেন্টস, একবার সেটা রাইটে যেতে হবে, দেন আবার সেটা লেফটে যেতে হবে, এটা তো রিকোয়ারমেন্টস। সবাই লিখে নাও। তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ এবং আর এগুলো, এই সিম্বল গুলো কিন্তু মাথায় রেখো। এক্স নট মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ভি নট মানে ম্যাক্সিমাম ভেলোসিটি, আর এ নট মানে ম্যাক্সিমাম এক্সিলারেশন। কারণ এগুলো সবই তো চেঞ্জিং, ভেলোসিটি ডিসপ্লেসমেন্টও চেঞ্জ হতে থাকে, ম্যাক্সিমামে যায় আবার জিরোতে আসে, আবার ম্যাক্সিমামে যায় আবার জিরোতে আসে। ঠিক সেরকমই ভেলোসিটির ক্ষেত্রেও সেম কথা, যেহেতু অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশন।
ক্লিয়ার করবো? লিখছো সবাই? দেখো, ম্যাথস্প্রিং সিস্টেমের ব্যাপারটা যদি তোমাদের কাছে একটু কনফিউজড মনে হয়, ম্যাথস্প্রিং সিস্টেমের ক্ষেত্রেও তো জেনারেলি ম্যাথস্প্রিং সিস্টেমটা এরকম থাকে, এই পাশে একটা স্প্রিং থাকে, এই পাশে আরেকটা স্প্রিং থাকে, এবং এটার সাথে একটা ম্যাচ জাস্ট এরকম ভাবে অ্যাটাচ করা থাকে। সাপোজ ধরো এই ম্যাচটা এখানে অ্যাটাচ করা আছে, পুরাটাই ম্যাচ। তাহলে যে কোনো একদিকে একটা ডিসপ্লেসমেন্টে নিয়ে আমি কিন্তু তাকে অসিলেট করি, এটা কিন্তু তার সেন্ট্রাল। তাহলে সে একবার এদিকে যায়, আবার এদিক থেকে ব্যাক করে, দেন আবার অপোজিট ডাইরেকশনে যায়, আবার এদিক থেকে ব্যাক করে, এটা কিন্তু সেন্ট্রাল পজিশন। তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে গিয়ে সে 0 হয়ে যায়, আবার ব্যাক করে আসে, আবার অন্য সাইডে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে গিয়ে 0 হয়ে যায়, আবার ব্যাক করে আসে। মানে পেন্ডুলাম এবং ম্যাথস্প্রিং সিস্টেম কনসেপ্টটা কিন্তু একদম সেম, এবং এই দুইটাকেই আমরা সিম্পল হারমোনিক মোশন বলছি। দুইটাকেই আমরা সিম্পল হারমোনিক মোশন বলছি। পেন্ডুলামের মোশনটাও সিম্পল হারমোনিক মোশন, এবং ম্যাথস্প্রিং সিস্টেমের মোশনটাও সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে মেইন কথা হচ্ছে তার এক্সিলারেশন অলওয়েজ কি, এক্সিলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় ডিসপ্লেসমেন্টের, এবং অলওয়েজ অপোজিটে হয়। আর আমরা জানি এক্সিলারেশনের ডাইরেকশন যা হয়, রেজাল্টেন্ট ফোর্স তো তাই হয়। এক্সিলারেশন বেশি মানে রেজাল্টেন্ট ফোর্স বেশি, এক্সিলারেশন 0 মানে রেজাল্টেন্ট ফোর্স 0, মানে রেস্টোরিং ফোর্স। এক্সিলারেশনের ডাইরেকশন যা, রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশন সবসময় তাই হয়। কারণ নিউটন সেকেন্ড ল সেই জিনিসটা অনেক আগেই আমাদেরকে শিখিয়ে রাখছে, F = ma। রেজাল্টেন্ট ফোর্স অলওয়েজ এক্সিলারেশনের ডাইরেকশনে হয়। রেজাল্ট এক্সিলারেশনের ব্যাপারে আমরা যে কথাগুলো বলছি, রেস্টোরিং ফোর্সের ক্ষেত্রে আমরা সেম কথাগুলি বলছি। এবং কেন ফর্মুলাতে নেগেটিভ সাইনটা আসে সেটা তো এই ডাইরেকশনের ব্যাপারটাতে ক্লিয়ার। তাহলে মেইনলি এখানে যে ব্যাপারগুলো মুখস্থ করতে হবে, সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন এবং সিম্পল হারমোনিক মোশনের রিকোয়ারমেন্টস গুলো, আর এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা মাথায় থাকতে হবে, এটা আমাদের ম্যাথসে কাজে লাগবে। দেন নেক্সট ক্লাসে আমরা এগুলোর ইকুয়েশন আছে, আজকে আমরা ইকুয়েশনে আর না যাই, কারণ ইকুয়েশনটা পড়তে অনেক টাইম লাগবে। সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, তাহলে আজকে এখন পর্যন্ত আমরা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে জাস্ট ম্যাথস করার জন্য দুইটা ফর্মুলা পাইলাম। একটা হচ্ছে মাইনাস a = -ω²x, আর পেয়েছি হচ্ছে F = 1/t, এগুলো তো পুরনো আগে থেকে আমরা জানি, আর ω = 2πf। এই ফর্মুলাগুলো আমরা এখন পর্যন্ত পেয়েছি ম্যাথস করার জন্য। মেইন হচ্ছে এই সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, ইকুয়েশন ফর SHM, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন গুলো কেমন হয় সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলা স্টার্ট করবো। আমাদের নেক্সট ক্লাস কিন্তু থার্সডেতে, নেক্সট পেপার 4 ক্লাস এই উইকে, থার্সডে 10টায় রাত, ঠিক আছে? আর তোমাদের P5 ক্লাসগুলো এখন ফিজিক্যালি হবে স্যাটারডেতে 1:30 থেকে 2:30 কোচিং। আমার কোচিং এর অ্যাড্রেসটা কিন্তু আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিয়েছি, সেই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবে সবাই। কারণ পেপার 4 ক্লাস, পেপার 5 এখন আর কি বলে অনলাইনে হবে না। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, আমরা নেক্সট ক্লাসে বাকিটা নিয়ে কথা বলবো। স্যার আপনার সাথে 1 মিনিটের জন্য কথা, স্যার 1 মিনিট। হুম, স্যার রেকর্ডিংটা বন্ধ করেন। রেকর্ডিং বন্ধ করা যাবে না এখন। ও আচ্ছা স্যার, হ্যাঁ। থার্সডেতে তো রাত 10টায় আমি মানে থাকবো না, আমি ঢাকায় আসতেছি। আচ্ছা, ওটা একদিন রেকর্ডিং দেখে নিও, পরে প্রবলেম থাকলে আমাকে কোশ্চেন করো। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, বাই বাই। Recording